রিমি কথা বলল না আর, মাথা নইয়ে নিল। বেশ কিছুক্ষণ চেয়ে রইল হামজা রিমির নত মুখটার দিকে। চঞ্চল জেদি এই নারীটির অচঞ্চল ভাব খুব ব্যথা জাগায় হামজার পুরুষ মনে। কোনো নারী দুঃখিত হলে তার নিজেকে বাজে ধরনের কাপুরুষ বলে মনে হয়। সেই মুহূর্তে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল এবার রিমির থুতনি বেয়ে। সঙ্গে সঙ্গে গাল উঁচিয়ে ধরল রিমির। নোনা পানিটুকু মুছে দিয়ে কপালে একটা শব্দ করে চুমু খেল হামজা। নিজেকে গুটিয়ে মুখটা রিমির মুখের সামনে রেখে নিচু স্বরে বলল, রাত থেকে তোমার সেবা পাইনি, খুব পিপাসার্ত আমি, সাথে অসুস্থ তো বটেই। শরীরের ব্যথা আরও বেড়েছে তোমার সেবা না পেয়ে। এবার একটু আরাম দাও আমায়। এরপর একটা শ্বাস ফেলে ক্লান্ত স্বরে বলল, আই ব্যাডলি নিড ইউ বউ। আসলেই একটা মানুষের ভেতরে আলাদা আলাদা মানুষের জন্য আলাদা স্থান থাকে। কারো জায়গায় প্রতিস্থাপন হয়ে কেউ সেই জায়গাটা পূরণ করার সক্ষমতা রাখে না। যে শান্তি ও সুখটুকু তোমার কাছে আছে তা জয় দিতে পারবে না আমায়। জয়ের হাতের ছোঁয়ায় তা পাবো না আমি। তার জন্য তোমাকে প্রয়োজন, শুধুই তোমাকে। হামজা আজ বের হলো না। জয়কে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে তারও বের হওয়া যাবে না। অথচ সকাল 10টা অবধি ঘরে বসে থেকে দম আটকে গেল জয়ের। তরু এসে দুবার দেখে গেছে, ওষুধ দিয়ে গেছে সকালে। এরপর থেকে ছাদে বসে আছে। ছাদে দুটো বিভাজন। ছোট্ট এক টুকরো জায়গা তরু জয়ের কাছ থেকে চেয়ে নিয়েছে শখের ফুল গাছের টবগুলো রাখার জন্য। বাকি প্রকাণ্ড ছাদটা জয়ের চিলে কোঠা, ছোট আম গাছ আর বাকিটা কবুতরের খাঁচা। পুরো ছাদটাই কবুতরের বসতি হয়ে উঠেছে ধীরে ধীরে। কবুতরগুলোকে দানা দিয়ে তাদের পাশেই চিলে কোঠার এক কিনারায় বসেছে বইমেলা। তরু এসেছিল কয়েকবার দেখতে। শরীর ভাঙ্গা, অথচ জেদ করে যেন বসে পড়েছে রোদে গায়ে লিয়ে। পরে গোছলের পানি ভরে জিজ্ঞেস করতে এসেছিল জয় গোসল করবে কিনা। জয়ের নাক লাল, কণ্ঠস্বর বসে গেছে, বারবার নাক টানছে। তরুর কাছে মাথা ব্যথার ওষুধ নিল বেলা 11টার দিকে। জ্বর আসেনি এখনও, তবে ঠান্ডা লেগে আছে ভালো রকমের। ছাদে পা মেলে বসে কোলের উপর বই রেখে তাতে চোখ বুলাচ্ছে, আবার কখনো পাশ থেকে গিটারটা তুলে নিচ্ছে, তো কখনো ঠান্ডা হয়ে পড়ে থাকা চায়ের কাপে চুমুক দিচ্ছে। বেশ কিছুক্ষণ দরজার চৌকাঠ ধরে দাঁড়িয়ে দেখলো অগোছালো এই জয়কে তরু। কাছে গিয়ে উবু হয়ে বসে একবার জিজ্ঞাসা করলো, শরীর খারাপ লাগছে? জয় বিরক্ত স্বরে বলল, না লাগার কথা। 19 শতকের মেয়ে লোকের মতো ঘরবন্দি জীবন কাটাচ্ছি, তো শরীর আর মন আবার লুঙ্গি ড্যান্স দেবে নাকি এই অবস্থায়? যা তো তুই, কানের কাছে জ্ঞান জ্ঞান করিস না মা। মেজাজ চটে যাচ্ছে যে কোনো কিছুতেই, যা। দুপুর 1:30টার দিকে এই শরীরেই বেরিয়ে পড়ল বাড়ি থেকে। সম্ভব নয় এভাবে ঘরে পড়ে থাকা। হামজা তখন ব্যথার ওষুধ খেয়ে ঘুমোচ্ছে নিজের রুমে। বেশ ভালো রোদ বেরিয়েছে দুদিন বাদে। আগের দুদিন সূর্যের তেজ তেমন ছিল না। ক্লাস শেষে বিল্ডিং থেকে বের হয়ে শহীদ মিনারের সম্মুখে এসে দাঁড়ালো অন্তু। সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষার আর দিন কয়েক বাকি আছে। একটা ছেলের কাছে স্যার কিছু নোট দিয়েছে, তার কাছ থেকে নিয়ে নিতে বলা হয়েছে। অন্তু তার অপেক্ষায় দাঁড়িয়ে রইল ওখানেই। সেই সময় কে যেন ডেকে উঠল পেছন থেকে। কণ্ঠস্বরটা মস্তিষ্কের স্মৃতিতে পৌঁছানো মাত্র চোয়াল শক্ত হলো অন্তুর। জয় আবার ডেকে উঠল, অন্তু। পেছন ফিরে তাকালো অন্তু। প্যান্ট শার্টের উপর সাদা রঙা বিশাল একটা শাল জড়ানো জয়ের শরীরে। উদ্ভট ব্যাপার। ভালো রকমের রোদ বেরিয়েছে, তাতে এই চাদরের প্রয়োজন নেই। চোখ মুখ বিমূঢ় দেখাচ্ছে, কণ্ঠস্বর বসে গেছে। ঘৃণায় চোখ নত করল অন্তু। জয় সামনে এসে দাঁড়ালো। তোমার নাম কে রেখেছিল? আপনার কাছে প্রয়োজনীয় কোনো টপিক থাকে না, তাই না? অবশ্য যুক্তিযুক্ত বিষয় আপনার সাথে যায়ও না। নাকে হাত চেপে আঙুল ঘষাঘষি করে নাক টানল জয়। এরপর হাসি মুখে সুন্দর করে বলল, থাপড়ে তোমার মুখের নকশা বদলে দেই, তার আগে প্রশ্নের উত্তর দাও। অন্তু বিরক্তি গিলে চোখ বুজে বলল, আব্বু রেখেছে। এখন আমি যাই? জয় যেন শুনতে পেল না শেষের কথাটা। প্রথমটার প্রসঙ্গে বলল, তোমার বাপ এই ভেটকি মার্কার নাম ছাড়া মূল্য ঘুরে আর কোনো নাম পায় নাই? অন্তু, আরমিন, কিসব বেউরা নামের বাহার। অন্তু নাক কুঁচকে তাকালো। কিসব ভাষা, এসবের আদৌ কোনো অর্থ আছে? অন্তুর জয়ের সামনে দাঁড়ালে নিজেকে খুব অসহায় লাগে।
একটা ঘৃণ্য অসহ্য মানুষের সামনে না চাইতেও মুহূর্তের পর মুহূর্ত দাঁড়িয়ে থাকতে হয়, কথা বলতে হয়। এর চেয়ে বড় অসহায়হীনতা আর কি হতে পারে? অন্তু বেশ স্বাভাবিক স্বরে জবাব দেওয়ার চেষ্টা করল। তখন গিয়ে শুধরে দিয়ে আসতেন, তা তো আর দেননি। এখন সেই পুরনো পুঁথি গাওয়ার মানে হয় না। কোনো প্রয়োজন আছে আমার সঙ্গে? চমৎকার ভঙ্গিতে মাথা নাড়ল। আছে তো সুইটহার্ট। তোমার সাথে বহুত প্রয়োজন আছে আমার, তবে আপাতত কথা আছে তোমার সঙ্গে। আমার সঙ্গে কি কথা আছে আপনার? নাক শিউরে উঠল অন্তুর। জয় পিছনের দলের উদ্দেশ্যে মুখ বেঁকিয়ে অসহায়তার ভান করে বলল, উফ, কেউ বুঝে একে। আমার সাথে তেজ না দেখাতে, আমি ডিস্টার্ব হই খুব। অন্তু তাড়া দিল, জলদি বলুন, আমার কাজ আছে। জয় নাক টানল আবারও, গলার স্বর বসে গেছে। শুনতে আতিফ আসলামের মতো লাগছে স্বরটা। উহুরে, এত হুটোপাটা করলে তোমাকে দেখতে আরও বেশি গরম লাগছে সুইটহার্ট। অন্তুর খুব কানে লাগলো কথাটা, কপাল জড়িয়ে ফেলল। সুইটহার্ট? কাজ ঝাঁকালো জয়। ইয়াপ, সুইটহার্ট। আমার সাপেক্ষে তুমি একটা সুইটহার্ট। আমি তো ভালো না, অথচ তোমার কাছে একটা সুন্দর মিষ্টি হৃদয় আছে, সুতরাং তুমি সুইটহার্ট অথবা মিষ্টি হৃদয়। জয় যে এসব তাকে জ্বালাতে বলছে রসিকতা করে, তা বুঝে অন্তু তাচ্ছিল্য হাসল। সেই সূত্র অনুসারে তো আমি সকলেরই সুইটহার্ট। জয় হুট করে দাঁতে দাঁত পিষল। জানে মেরে ফেলবো, খালাস হয়ে যাবে এই দুনিয়া থেকে। আমি বাদে তুমি আর যার যার সুইটহার্ট। আমি ডেকেছি এই নামে, সুতরাং শুধুই আমি ডাকব। নিজস্বতা দেখানোর এই ভঙ্গিমাটাও কেবলমাত্র জয়ের রসিকতারই অংশ। বুঝে অন্তু চুপ রইল। জয় আবার বলল, চলো কোথাও বসি। অন্তু হাসল। আপনার মাথা নষ্ট, রাইট? ঘাড় নেড়ে সম্মতি জানায় জয়। তাই একটু আধটু অবশ্যই, তাই বলে তুমি খোঁটা দিতে পারো না আমায়। ঢং করে নাটকীয়তার সাথে বলল জয়। অন্তু সুন্দর করে হাসল। নাটক শেষ হয়েছে আপনার? শো শেষ হলে এবার আমি যাই? জয় মাড়ির দাঁতে জিহ্বা ঠেকিয়ে হাসল। নাটক ভালো লাগছে তোমার? ভালো লাগলে আর একটু করি। খুব বাজে ছিল। জয় ঘাড় চুলকায়। শুনেছিলাম প্রেমে পড়লে মানুষের মেধা হারিয়ে যায়। আমারও নাটক করার গুণ হারিয়ে গেছে তোমার প্রেমে পড়ে। উফ, কি যে প্রেম প্রেম পাচ্ছে তোমায় দেখে। এত প্রেম কেন তোমার মধ্যে? প্রেমের গুডাউন যেন। জয়ের নাটক দেখে অন্তুর ঘৃণার উদ্বেগ হওয়ার সাথে সাথে হাসিও পেল। একটা মানুষ কতটা খারাপ মন মানসিকতার হলে কাউকে জ্বালাতন করতে এমন বাজে পন্থা অবলম্বন করতে পারে। শহীদ মিনারের সিঁড়ির উপর বসে পড়ল জয়। বসার সময় চাদর উঠে গেল খানিকটা হাতের উপর থেকে। তাতে অন্তুর নজরে এলো জয়ের ব্যান্ডেজ করা হাতটা। হুট করে কৌতূহল জাগলেও পর মুহূর্তে টের পেল তার কেন জানি খুব শান্তি লাগছে ভেতরে। জয়ের ক্ষত দেখে পৈশাচিক এক আনন্দ খেলছে। যে লোকটা একটা মেয়েকে রোজ নিয়ম করে এভাবে হ্যারেস করতে পারে, তার শরীরে যে লোক আঘাত করতে পেরেছে, তাকে খুব করে ধন্যবাদ দিতে ইচ্ছে করল অন্তুর। জয় দিন দিন ওর কাছে এক জঘন্যতম, নিকৃষ্ট ও ঘৃণ্য চরিত্র হয়ে উঠছে। নিত্যদিনকার এক ঘোর আজাবের নাম জয়। এ যে ভার্সিটির মাঠে বসে এভাবে ওকে দাঁড় করিয়ে রেখেছে, লোকে দেখছে। প্রতিদিন এই ব্যাপার নিয়ে নিত্য নতুন কাহিনীর উৎপত্তি হয়ে চলেছে গোটা ভার্সিটি জুড়ে। জয় অন্তুর ভাবনা ছিন্ন করে হুট করে বলল, অন্তু। অন্তু যেন খুব মনোযোগী জয়ের কথায়। এভাবে তাচ্ছিল্যের সাথে জবাব দিয়ে সঙ্গে সঙ্গে বলল, চলো বিয়ে করে ফেলি। কত বয়স হয়ে গেল আমার, কতকাল একা ঘুমাবো এত বড় বিছানায়। অন্তু অতি ধৈর্যের সাথে হাসল। ভাবনাটা ভালো, তবে সব ভাবনা বাস্তবায়িত করতে হবে কেন? জয় দুপাশে মাথা দুলায়। ভাবনা বাস্তবায়িত না করলে চলে, কিন্তু চাহিদা, সেটা পূরণ না করলে কি করে চলবে? ঠোঁট উল্টে সায় দিল অন্তু। যুক্তি আছে যুক্তিতে। এই সৌভাগ্য আমার কোনো নেকির ফল যে আমি আপনার চাহিদা হয়ে উঠেছি। জয় বেশ উৎসাহিত কণ্ঠে বলল, এক্স্যাক্টলি। কোনো না কোনো নেকির কাজ তো করেছিলেই জীবনে। এজন্যই তো আমি তোমার প্রেমে মজে যাচ্ছি দিন দিন। কি জাদুটাই করলে, লাল মরিচ তুমি, মেরে ফেলো আমায়। কবির একটু নড়ে চড়ে উঠল এবার। কাশল গলা খাকারি দিয়ে। জয় দ্রুত পিছে ফিরল। কী রে, তুই আবার অস্ত্র বের করছিস নাকি? আরে শালা, প্রেমিকার প্রেমে মরা আর তোর মতো ব্রয়লারের অস্ত্রের আঘাতে মরা এক না। তার উপর প্রেমিকার সামনে তোর হাতে জখম হয়ে মরলে মানিজ্যত কিছু থাকবে? পেছনের ছেলেগুলো হেসে উঠল সশব্দে।
অন্তু ঠান্ডা চোখে চেয়ে রইল জয়ের বদমায়েশি হাসি ঝুলানো মুখটার পানে। কত সাবলীলভাবে নাটকীয়তার সাথে নোংরা কথাগুলো অবলীলায় বলে চলছে। অন্তু জিজ্ঞেস করল, আপনার জরুরি কথাটা বললেন না এখনো? তড়িৎ গতিতে জবাব দেয় জয়, আই লাভ ইউ, প্রেমে পড়ে যাও আমার। অন্তু হাসল, এই জনমে তো না, পরের জনম অবধি অপেক্ষা করতে বলছো? জি একদম, যেটার কোনো অস্তিত্ব নেই। তাহলে তো যা হওয়ার আর করার এই জন্মেই করতে হবে। এত খারাপ দিন আমার জীবনে কোনোদিন আসবে না। অন্তর শীতল ভাবটা কেমন ন্যাপথলিনের টুকরোর মতো বাপস হয়ে যাচ্ছে যেন, কড়া হয়ে উঠছে কণ্ঠস্বর। জয় উঠে দাঁড়ালো, তোমার জীবনে এত ভালো দিন আমি রাখবো না, যে তুমি আমায় ভালো না বেশে পার পাবে। চ্যালেঞ্জ করো না আমায়, আমি সিরিয়াস হয়ে গেলে খুব বাজেভাবে ফেঁসে যাবে। কথাটা দারুণ প্রভাবিত করলো অন্তুকে। কর্কশ গলায় বলে উঠল, ধরুন চ্যালেঞ্জ করলাম। এতটুকু ধীরতা তো আমার এই আমির উপর রাখি আমি, যে এমন কোনো দুর্বলতার অস্তিত্ব নেই এই জগতে যেটা আপনার মতো সভ্যতাহীন আদিম পশুকে ভালোবাসতে বাধ্য করতে পারে আমায়। যেখানে স্বয়ং মৃত্যুকে আমি চ্যালেঞ্জ করছি এই প্রেক্ষিতে, মরণ স্বীকার করলাম আপনার কথার বিপরীতে। জয় হঠাৎই সপ্রতিভ হয়ে উঠল, তার মুখটা গাঢ় গভীরতায় ছেয়ে গেছে। এতটা আন্তরিক ভঙ্গিতে আগে দেখা হয়নি জয়কে। সতর্ক করার মতো করে শান্ত স্বরে বলল জয়, আরমিন, তোমার এমন কনফিডেন্স আমায় আবার সিরিয়াস না করে তুলে দেখো। অটল হলো অন্তুর কণ্ঠস্বর, আপনার এই কথাটাই আমার জিদের আগুনে কেরোসিনের দ্রবণ ঢালছে। খুব খারাপভাবে হারবে তুমি, খুব ভালোভাবে পিছু হটবেন আপনি। আমার মান মর্যাদা ও সম্মান ছাড়া আমার এই গোটা জীবনে দ্বিতীয় কোনো পিছুটান বা দুর্বলতা রাখিনি আমি। তীব্র জিদ যেন দগদগ করছে অন্তর উচ্চারিত প্রতিটি বাক্যে। জয় আর কথা বলল না, চমৎকার মুচকি হাসল, যেন নীরবে মেনে নিয়ে গিলে ফেলল সে অন্তুর কথাটাকে। অন্তু খুব ভালোভাবে বুঝে জয় প্রথম দিন থেকে শুরু করে এখন অবধি কোনো একটা দৃশ্যপটও মাথা থেকে সরাতে পারেনি। সেই সব মাথায় রেখে সেসবের চ্যালেঞ্জগুলো মুখস্থ রেখেই অন্তুর সাথে সাবলীল ভঙ্গিমায় বারবার কথা বলতে আসে। জয় মাথা দুলিয়ে ইশারা করল অন্তুকে চলে যেতে। অন্তু দাপটে পায়ে হেঁটে বেরিয়ে গেল ভার্সিটির ফটক পেরিয়ে। জিদে তার সর্বশরীরে বিদ্যুতের ঝলকানির মতো তেজস্ক্রিয়তা নিঃসৃত হচ্ছে যেন। তার এই তীক্ষ্ণ আত্মমর্যাদার উপর প্রতিনিয়ত ক্ষয়কারী আচরণ ঢালছে জয়। সহ্যসীমা পেরিয়েছে যেদিন জয় বাড়ি অবধি পৌঁছে গিয়েছিল। কতই তো চুপ থাকলো সম্মানহানি বা জয়ের আক্রোশের শিকার হবার ভয়ে, অথচ জয়ের থামার নাম নেই। প্রতিনিয়ত চক্রবৃদ্ধি হারে বাড়ছে তার নোংরামির মাত্রা। অন্তুর ভেতরে শক্ত করে এঁটে বেঁধে রাখা জিদের দুয়ারের গিঁটটা কখন জানি খুলে ফেলল জয় আজ। আর কোনো ভয় কেন জানি কাজ করছে না। জয়ের এই নোংরা শান্ত হাসিটাও কোনো প্রভাব ফেলল না পুরো পথ অন্তুর উপর। জিদে ঘেরাও করা এক ঘোরের মধ্যে পৌঁছে গেল বাড়ির দরজায়। রাবেয়া বেরিয়ে গেলেন মায়ের বাড়ির উদ্দেশ্যে। তখন বেলা 11টা বাজছিল। আমজাদ সাহেব রাজি নয় তার এই যাওয়া নিয়ে। অসন্তুষ্টি নিয়ে রাগ করার পরেও তিনি বেরিয়েছেন। বড় ভাইয়ের কাছে কিছু ধার পাওয়া গেলে তাও পাওনাদারদের একটু ঠেকানো যাবে, সময় পাওয়া যাবে চাইলে। আমজাদ সাহেব ভারী গম্ভীর মুখ দেখেও গেছেন রাবেয়া। অন্তুও চলে এসেছে আব্বুর ঘর থেকে। আব্বুর উদ্বিগ্ন মুখ আর কাতর চোখের চাহনি ভালো লাগে না। বছরখানেক আগে আম্মুর পিত্তথলিতে পাথর ধরা পড়ল। তৎক্ষণাৎ সার্জারি করিয়েছেন আমজাদ সাহেব। তখন বোঝা যায়নি, অথচ এখন বের হচ্ছে সে সবই করেছেন তিনি ঋণের টাকায়। আব্বু আম্মু দুজনেরই হাই ব্লাড প্রেশার। ঔষধ পানির খরচা, অন্তুর লেখাপড়া, যাবতীয় দরকার গোটা সংসারের সবই বইছেন আমজাদ সাহেব। অন্তিক একটা দোকান করেছে বড় বাজারের মধ্যে, বড় মুদিখানার দোকান। অন্যরা তার চেয়ে ছোট ব্যবসা করে মাসে লাখ টাকা আয় করছে। অন্তিকের দোকান দিন দিন খালি হচ্ছে, পুঁজিসহ নেই হয়ে যাচ্ছে। বাড়িতে টাকা পয়সা দেয় না অন্তিক, আমজাদ সাহেবও চান না। এখনও তিনি যেন বাড়ির একমাত্র কর্তা, অথচ চাকরি থেকে রিটায়ার করেছেন বহুদিন আগে। তার কর্ম বিশেষ উচ্চপদস্থ ছিল না, স্কুল মাস্টার। পুরো পরিবার সহ অন্তিকের বউয়ের ভারটাও নিশ্চুপ বহন করছেন তিনি। অন্তিক নিজের এই লালবাতি জ্বলা ব্যবসার ব্যাপারে কোনো আলাপ আব্বুর সাথে করে না। এই ব্যবসা তার জিদের।
কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে অনার্স থার্ড ইয়ারে থাকা অবস্থায় ওই জেলার মেয়ে বিয়ে করে নিয়ে এলো। অথচ তাকে আমজাদ সাহেব দেশের বাইরে পিএইচডি করতে পাঠাবেন বলে কুড়িগ্রামের জমি রেখেছিলেন। স্বপ্নভাঙা আমজাদ সাহেব মার্জিয়ার সামনে দাঁড় করিয়ে দুটো থাপ্পড় মেরে বলেছিলেন, খেতে দিবি কোত্থেকে? সেই তো আমার ঘাড়েই চড়ে বসবি, অন্য উপায় আছে? আর কত দিকে যাব এই সামান্য কামাই নিয়ে? এই আমিই তোকে জন্ম দিয়েছিলাম, দুই হাতে এত দূর টেনে এনেছিলাম, তোকে নিয়ে রাতভর স্বপ্ন বুনেছি জালের মতো। দেখ, বিশ্বাস করার উপায় রাখিসনি আজ সেসব। ইচ্ছে বহুত ছিল, সেসব গুরু করতে বাঁধেনি তো বিবেকে, না? বিবেক থাকলে হয়তো বাঁধত। বয়স কত হয়েছে, বিয়ে করে এনেছিস, তাও আবার আমার নামের সম্মান ডুবিয়ে। কি কাজ করিস? বউকে খাওয়ানোর মুরুদ আছে? চাকরি বাকরি করার যোগ্যতা হয়েছে? আমার ছেলে এমন মূর্খ হবে তা জানলে হয়তো তোকে দুনিয়াতেই আনতাম না। অন্তু প্রথমবার সেদিন আব্বুকে নিজের অভিজাত ব্যক্তিত্ব থেকে বেরিয়ে প্রথমবার এমন কম দামি সাধারণ বাক্য, মূর্খ সরল ধরনের কথা বলতে শুনেছিল। এর পরের দিন থেকে আজ অবধি চুপচাপ সব ভার বহন করছে, কোনো অভিযোগ আর করেনি দ্বিতীয়বার। অথচ অন্তিক বাপের সাময়িক ক্ষোভকে ধরে রেখে কিছু বিচ্ছেদমূলক কাজ করে বসেছিল। সেদিন থেকে একই বাড়িতে থাকে, সামনে দিয়ে আসা যাওয়া করে, কিন্তু মাথা তুলে তাকায় না। আব্বুর সাথে কথা বলে না, সামনে আসে না, ধার ধারে না কোনো কিছুর। সে যে আছে দুনিয়াতে তার অস্তিত্বের খোঁজ পাওয়া মুশকিল। সেসবের পরদিনই বড় বাজারে দোকান দিল সে। সপ্তাহ খানেকের মাঝে সেই দোকানে কমপক্ষে লাখ পাঁচেক টাকার মাল তুলল। টাকা কোথায় পেয়েছে তার হদিস কেউ জানে না, আর না জানানোর প্রয়োজন মনে করেছে অন্তিক কোনো দিন। আমজাদ সাহেব বহু খোঁজ চালিয়েও বের করতে না পেরে হাল ছেড়েছেন। অথচ মাসখানেকের মধ্যেই দোকানের ক্ষয় শুরু হয়। উন্নতির জায়গায় ক্রমান্বয়ে অবনতি। বেচা কেনা হয় কিনা কে জানে, কিন্তু একটা পয়সা ঘরে আসে না। কোথায় যায় কেউ জানে না। প্রথমে সকলে ভেবেছিল অন্তিক খারাপ পথে গেছে, নেশা করে হয়তো। সেসবও খোঁজ নিয়ে দেখার পর পাওয়া যায়নি। অন্তিক কেমন যেন হয়ে গেছে, মুখ চোখ শুকনো, শরীর শুকিয়ে সুদর্শন ছেলেটা একদম 60 বছরের বুড়ো হয়ে গেছে। সকলে বলতো অন্তিক অন্তুর চেয়েও দেখতে বেশি ভালো, নায়ক যাকে বলে। আজ দেখলে কবর থেকে উঠে আসা ছাড়া আর কিছুই মনে হয় না। কারো সাথে কথাও বলে না। খাচ্ছে বাপের ঘাড়ে, আছে বাপের পাখার নিচে। অথচ তার আত্মসম্মান নাকি তীব্র অভিমান অথবা অন্য কিছু, কে জানে। সে বাপের সামনে আসে না, কারো দিকে চোখ তুলে তাকায় না, কোনো মতামত বা উদ্দীপনা নেই তার মাঝে। যা হচ্ছে তার চারপাশে, বাড়িতে, পাশের ঘরে ঘটনার মতো ঘটনা ঘটছে। সে তার মতো চলন্ত এক মরা, আজব একটা ব্যক্তিত্ব হয়ে উঠেছে। এমনকি এই 2-2.5 বছরে একটা সন্তান আসেনি তাদের ঘরে। অন্তু প্রথম দিকে খুব কাছে ঘেঁষতে যেত ভাইয়ের, খুব কষ্ট পেত মেয়েটা ভাইকে এভাবে অস্বাভাবিক আর নির্লিপ্ত হয়ে যেতে দেখে। অথচ অন্তু খুব অল্প সময়ে কষ্টগুলো তার ইগোর আঘাতে বদলে গেল। এরপর থেকে কেবল ঘৃণা আর এড়িয়ে চলা। মাঝে মধ্যেই পুরনো অন্তিকের কথা মনে পড়ে, পরক্ষণেই ঢাকা পড়ে যায় অভিমান আর ঘেন্নার নিচে। দুপুরের রান্নাতে হাত লাগিয়েছে মার্জিয়া। আম্মু যেহেতু সাহায্য করার জন্য থাকবে না, তাই অন্তু গেল হাত লাগাতে। বেসিনে পড়ে আছে এক গাদা থালা বাসন, সেগুলো মাজতে গেলে মার্জিয়া বলল, অন্তু, একা ছিলাম, কাজ করতেছিলাম, ভালোই তো ছিলাম। কি দরকার তোমার এখানে আসার? সকাল থেকে রান্না করতে পারতেছি, বাসন মাজতে হাত ক্ষয় হয়ে যাবে না আমার। রাখো তো, যাও এখান থেকে। অন্তু কথা বলতে চাইল না, তবুও বিনয়ের সাথে বলল, আপনি চাইলে একটু বিশ্রাম নিতে পারেন ভাবি, আমি রান্না করছি। সবচেয়ে বেশি গা জ্বলে কখন জানো? অন্তু স্বাভাবিক স্বরে বলল, জানি না। আপনার কখন সবচেয়ে বেশি গা জ্বলে আমার জানার কথা নয়। মার্জিয়া দাঁত খিঁচে আবার সামলালো নিজেকে, তারপর বলল, তোমার সামনে আসলে, তুমি যতক্ষণ সামনে থাকো আমার গা তীর তীর করে পড়ে, বিশেষ করে তোমার শান্ত নরম কথায়। অন্তু আস্তে করে বলল, আচ্ছা, বুঝতে পেরেছি। থালা বাসন মাজা হলে রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কৌটা বিভিন্ন জিনিসপত্র গুছিয়ে রাখতে লাগলো। মার্জিয়া বলল, আমার চাচাতো ভাইকে পছন্দ হয়নি তোমার? হয়নি এমন নয়। তাইলে কোনো জবাব তো দিলা না। আসলে ভাবি, এখন বিয়েই করতে চাই না আমি। বিয়ে করার মতো হলে তো আর ভেগে যাব না। আপনারা যেখানে খুশি ভালো মন্দ বুঝে দেবেন, ভেগে যাবে না তার গ্যারান্টি কি?
অন্তু চুপ রইল। মার্জি আবার বলল, বিয়ে কেন করবা না? বয়স কি 15তে পড়ে আছে তোমার? কচি ভাবো নিজেকে। কমপক্ষে 22-23 বছর বয়স চলতেছে। মেয়ে মানুষ কি আবার 30 বছরে বিয়ে করে? বয়স একটু বাড়িয়ে বললেন, যা হোক, পড়ালেখা অথবা সংসার দুটোই এককভাবে করতে হয়। আউটসাইড পিছুটান নিয়ে দুটোর কোনোটাই ভালো হয় না। সংসার করলে শুধু সংসার, পড়ালেখা করলে পড়ালেখা। অনার্সের আর 2 বছর দেখতে দেখতে কেটে যাবে। এরপর এলএলবি করে বার কাউন্সিলর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে একটা নিম্ন আদালতে চাকরি পেতে হলেও চাপ কম নয়। আমার মনে হয় আমার জন্য খুব উইয়ার্ড হবে ব্যাপারটা, যে আমি এই অবস্থায় বিয়ে করে ফেলবো। বিয়ের পর পড়ালেখা নামে হয়। ধরুন মেয়েটা এই অবধি পড়েছে, এই কথাটা কমানো যায় মাত্র। কোনো কিছু করার জন্য বা আসলেই পড়ালেখার জন্য একক পড়ালেখার উপযোগী জীবন চাই। পড়ালেখা করার সুযোগ আমি এই বাড়ির মতো অন্য কোথাও পাবো এটা মনে করি না। আমার স্বপ্ন পূরণে কোনো ছোট বাধাকেও কনসিডার করার ইচ্ছে নেই আমার। অন্তু জানে মার্জি এখন রুষ্ট চোখে চেয়ে আছে তার দিকে। সে নরম সুরে বলল, আপনি কেন এত আগ্রহী আমাকে বিয়ে দিতে? অনেক কারণ আছে। একটু বলুন, আমি শুনতে আগ্রহী। মশলা কষানো ঝাঁঝ নাকে লাগতেই অন্তু কেসে উঠে মুখে ওড়না চেপে ধরল। তরকারিতে পানি দিয়ে মার্জিয়া ফিরল ওর দিকে। তুমি খুব জাননেওয়ালা নাটক করলেও বহুত কিছুই জানো না। তার উপর জোয়ান মেয়ে বাড়িতে থাকলে তোমার বাপ মায়ের চিন্তা না থাকলেও আমার হয়। তার উপর তোমার যে স্বভাব চরিত্র আর তেজ, ছেলে পাওয়া গেলেই হয়। আমার বোনের সংসার নড়বড়ে হয়ে গেছে তোমার জন্য। তোমাকে পড়ালেখা করাতে গিয়ে আমার শ্বশুরের হাতের অবস্থা খারাপ। অন্তু যাও তো, আমার কথা বলতে মন চাচ্ছে না তোমার সাথে। খুব অগোছালো লাগলো কথাগুলো। অন্তুর মনে হলো ভাবি যা বোঝাতে চাচ্ছে তা আসলে পারছে না। চুপচাপ দাঁড়িয়ে রইল। খানিক পরে আপন মনেই বলল মার্জিয়া, একটা টাকা যৌতুক ফতুক কিচ্ছু চাইনি। তোমাকে পছন্দ হয়েছে, আরও 5-7 ভরি গহনা দিয়ে নিয়ে যাবে, তাতে অন্তত সংকট কমতো একটু। অন্তু ব্রু কুচকালো। বিক্রি করবেন নাকি আমায়? আর গহনা দিলে তো আমার গায়ে অথবা আলমারিতে থাকবে। সংকট কমবে কি করে? কি এমন সংকট লেগেছে বাড়িতে যে আমার বিক্রি করা গহনা দিয়ে বাড়ির সংকট কমাতে হবে? মার্জিয়া কর্কশ স্বরে কিছু বলে ওঠার আগেই বাড়ির দরজায় করাঘাত পড়ল। অন্তু গেল না। তার গাটা অকারণেই শিউরে উঠল। কোনো পাওনাদার এসেছে? আমার টাকা আনতে গেছে। এই সময়টুকু সহ্য হয়নি। অন্তুর মাঝে মধ্যেই চিৎকার করে আর্তনাদ করতে ইচ্ছে হয়, জীবনের এই টান পোড়নকে সামনে রেখে। এত জটিল কেন জীবনের গণিত? কিছুক্ষণ পর আমজাদ সাহেব ডাকলেন অন্তুকে। এদিকে আয় তো অন্তু। অন্তু মাথায় ওড়না তুলে মুখটা ওড়নার প্রান্তে ঢেকে নিল। আব্বুর ঘরে ঢুকতেই থমকে দাঁড়ালো। মুস্তাকিন মহান বসে আছে। অন্তুর বুকের পাঁজরে কাঁপুনি দিয়ে উঠল একবার। কেন এসেছে এই লোক? আব্বুকে কিছু জানাতে? সেদিন সে গিয়েছিল এই ব্যাপারে কিছু বলতে এসেছে, অথবা অন্য কিছু জানাতে এসেছে? আমজাদ সাহেব মৃদু হাসলেন। এটা আমার মেয়ে। অন্তুকে বললেন, ও আমার ছাত্র, হাই স্কুলে পড়তো। আমি তখন ওদের ক্লাস টিচার ছিলাম। সৈয়দ মুস্তাকিন মহান, পিবিআই অফিসার। মুস্তাকিনের চোখে এক মুহূর্তের জন্য অবাক ভাব দেখা গেলেও পরে স্বাভাবিক লাগলো। অন্তুর দিকে তাকিয়ে স্মিত হাসল মুস্তাকিন। অন্তুর একবার চোখ আটকালো। শুদ্ধতম হাসি, পরিপাটি এক সৌম্য চেহারার পুরুষ মানুষ। পরনে পাঞ্জাবি থাকায় কি বেশি আকৃষ্টতা প্রকাশ পাচ্ছে? তার উপর শীতের আমেজে শাল চাদর জড়ানো। কই, সেদিন কার্যালয়ে এমন বিশেষ লাগেনি। হালকা রঙা পাঞ্জাবিতে ফর্সা মতো শরীর, পেটানো হাতের ত্বকে কালো বেল্টের হাত ঘড়ি নজরে এলো। সুপুরুষের আখ্যা পাবার মতো সব কিছু আছে মুস্তাকিনের মাঝে। ব্রুটা চটা পড়া। জোড়া ব্রুতে পুরুষ মানুষকে এমনিতে একটু বেশি নেশা ধরানো হয়। হাসিটা চমৎকার সুন্দর। বসে আছে বিনয়ীভাবে নিজের প্রাক্তন শিক্ষকের সম্মুখে। মুচকি হাসি ঠোঁটে ঝুলছে। এভাবে কোনোদিন আগে পরখ করেনি কাউকে অন্তু। এক নজরে বেশ খানিকটা পর্যবেক্ষণ করলো। মুস্তাকিন বলল, আমি জানতামই না স্যার এটা আপনার মেয়ে। ছোটবেলায় স্কুলে দেখেছি বোধ হয়। এরপর সেদিন ভার্সিটিতে একবার দেখা হয়েছিল, কিন্তু হিজাবের আড়ালে। তার উপর বড় হয়ে গেছে, চিনতে পারার কথা না। সৌহার্দ্যপূর্ণ কণ্ঠস্বর। আমজাদ সাহেব জিজ্ঞাসা করলেন, ভার্সিটিতে তুমি কি করছিলে ওখানে? সামাজিক খোঁজখবর থেকে বেশ দূরে চলে এসেছেন স্যার। একটা ভয়ানক রেপ কেস ঘটে গেল আপনার এরিয়াতে, সেটার তদন্তে আছি। স্যার স্যার করছিস কেন বাপ? তোরা কত বড় মানুষ হয়ে গেছিস,
এসব ডাক শোনার যোগ্যতা পেরিয়ে গেছিস, আমার থেকে বহুত বড় হয়ে গেছিস। আগে মনে হতো তুই লম্বা হবি না বেশি, আজ তো দেখছি নকশায় বদলে গেছে দেহের গড়নে। মুস্তাকিন মাথা নিচু করে হেসে ফেলল। স্যার, আমি আপনার কাছে চিরদিন নিয়মিত বেতের বাড়ি খাওয়া মুস্ত। আপনারা কোনোদিন ছোট হবেন না, আর না আমি বড়। এসব কথা বলে আজও সেই একইভাবে লজ্জায় ফেলছেন, যেভাবে স্কুলে পড়া না করে গেলে অপমান করতেন। আজও মুস্ত বলে একবার ডাকুন, আমি নস্টালজিক হয়ে যাব নির্ঘাত। কিন্তু আপনার দীপ্তির সাথে সাথে অভিজাত্য কমে এসেছে স্যার, কোনো ট্রমাতে আছেন মনে হচ্ছে। আমজাদ সাহেব হাসলেন। কবে শিফট হয়েছিস দিনাজপুর? মাস 6 হলো। আমজাদ সাহেব অন্তুকে ইশারা করলেন এখান থেকে যেতে। অন্তু বুঝে বেরিয়ে এলো। হুট করে একটা বাচ্চা মানুষের মতো কথা মাথায় আসলো। তার ধারণা ছিল পুলিশ বা সরকারি চাকরিজীবীরা সব আঙ্কেল টাইপের, তেলের ড্রাম মার্কা ভুঁড়িওয়ালা, টাকলু আর বয়স্ক, দেখতে বিকট ধরনের হয়। কিন্তু মুস্তাকিনকে দেখে মনে হলো স্বয়ং 90 দশকের সুদর্শন ঘরনের এক নায়কের দর্শন করল সে। ঠোঁট চেপে হেসে ফেলল নিজের ভাবনায়। বাচ্চা ভাবনা যায়নি এখনো নিজের মাঝে, বাইরে যতই গর্জন করে বেড়াক। আমজাদ সাহেব জিজ্ঞাসা করলেন, মামার বাড়িতেই থাকছিস? না, ফ্ল্যাট ভাড়া করে থাকছি। বউকে আনলি না? ছেলে মেয়ে কয়টা হয়েছে? কবে মরে টরে যাব? দেখা করতে এলো না ওরা বাপের বুড়ো স্যারের সাথে? গম্ভীর মানুষটার এই সহজ দিকটাই অনেকের অজানা, অথচ মুস্তাকিন খুব জানে স্যারের এই মুক্তমনা হাস্যোজ্জ্বল রূপকে। হেসে ফেলল ও। স্যার, আগে এটা তো জিজ্ঞাসা করতেন বিয়ে করেছি কি না। আমজাদ সাহেব গম্ভীর হলেন। বয়স কত তোর? কত বলে মনে হয় স্যার আপনার?